একটা জায়গা থেকে আমি শুরু করতে চাই যে আমরা এতক্ষণ মানে ডক্টর ভাইয়ের আলাপে, লালটু ভাইয়ের আলাপে এবং অনেকের আলাপে ৭২-এর সংবিধানের কোন কোন এলিমেন্টস অগণতান্ত্রিক এবং সংবিধানটা কি কি ভাবে অগণতান্ত্রিক এই জিনিসগুলো আমরা দেখলাম। এবং একই সাথে এটার সাথে আমি একটা সংযুক্তি হিসেবে বলতে চাই যে ৭২-এর সংবিধানের আসলে সমস্যাটা কোথায় তৈরি হয়েছিল। এটা আমি এখান থেকে বলতে চাই যে দেখেন, ৭০ সালের যে গণপরিষদের সাংসদরা নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু আপনার ইয়াহিয়া খানের যে শর্ত, সেই শর্তাধীনে নির্বাচিত হয়েছিলেন এবং তারা পাকিস্তানের একটা কনস্টিটিউশন তৈরি করার জন্য নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ তাদের কাছে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা একটা অ্যাক্সিডেন্টাল স্টেট এবং এই অ্যাক্সিডেন্টাল স্টেটের জন্য তাদের মাথায় কোনো নির্দিষ্ট বিধিমালা বা এই রাষ্ট্রটা কেমন হবে ওই ধরনের কোনো পরিকল্পনা ছিল না, যেটা ৭২-এর সংবিধানের একটা কোর প্রবলেম। একই রকম সমস্যা আমরা এই যে ২৪-এর যে সংবিধানের পুনর্লিখন, পুনর্গঠন, মজহারিও যে আলাপ পাই, এইখানেও দেখতে পাই। কিরকম দেখেন, এইখানে আমাদের বৈষম্য বিরোধীর ভাই যারা ছিলেন তারা একটা স্লোগান তুলে আসছিলেন যে সংবিধানের মূল কথা সুযোগের সমতা। অর্থাৎ তারা এই সংবিধানকে ভিত্তি করেই তাদের যে দাবি, তাদের যে ডিমান্ডস গুলো ছিল সেগুলো তাদের তৎকালীন যে সরকার তাদের কাছে তারা তুলে ধরছিলেন এবং সেটা কালক্রমে বিভিন্ন মাথা এবং বিভিন্ন মাস্টার মাইন্ডের কাছ থেকে ঘুরে আপনার একটা রিজিমের চেঞ্জের ভিতরে চলে আসছে। তো এই যে তারা একটা সংবিধানের ছাতার নিচে থেকে তাদের যে দাবি পূরণের আন্দোলনটা করতেছিল, এই মানুষগুলো তো কিন্তু তখনও ভাবে নাই যে তাদের একটা পর্যায়ে এসে এই সংবিধানটাকে আবার লিখতে হইতে পারে। এই যে আজকে আলী রিয়াজের কথা বলেন কিংবা আমার টিচার সরাসরি সংবিধান কমিশনে যুক্ত, যার কাছে আমি সংবিধান পড়ছি, ইকরাম স্যার, তো তাদের কথা বলেন, তারা কিন্তু কখনোই ভাবে নাই যে তাদের একটা পর্যায়ে এই চেয়ারটাতে বসতে হবে এবং কনস্টিটিউশনটাকে আবার রিরাইট করতে হবে। ইকরাম স্যার যতদিন আমাদের কনস্টিটিউশন পড়াইছেন তিনি আমাদের ম্যাক্সিমাম টাইম এটাই বুঝিয়েছেন যে এর চাইতে ভালো কনস্টিটিউশন, এর চাইতে রিফাইন্ড কনস্টিটিউশন ওই দশকে বা ওই ৭০ কিংবা আপনার ওই সময়টাতে আর সম্ভব না আসলে এর চাইতে ভালো কনস্টিটিউশন। কারণ এটার ভিতরে আপনার ইন্টারন্যাশনাল কাস্টমারি ল, এটার ভিতরে ডোমেস্টিক যেই ব্যাপারগুলো আছে এগুলো এত ব্যালেন্স ভাবে মানে অ্যাডপ্ট করা হয়েছে, এটার আর তুলনা হয় না। সেই লোকটা কিন্তু আজকে এই যে সংবিধান সংস্কার কমিশন সেখানে একজন গুরুত্বপূর্ণ পদ হিসেবে আছেন এবং আমাদের অনুষদের বর্তমান ডিন হিসেবে উনি কার্যরত আছেন। আচ্ছা, এই গেল মূলত আলাপটা যে সংবিধান সংস্কার কিংবা সংবিধান যারা তৈরি করতেছেন দুইটা স্টেপে একই ঘটনা ঘটলো যে তারা কখনোই ভাবে নাই তারা একটা সংবিধান আসলে তৈরি করবে এবং এরকম একটা পরিস্থিতিতে তারা পড়বে। এটা একটা প্রবলেম। আচ্ছা, এরপরে আসি আমি সংবিধানের যে ইডিওলজিক্যাল কিছু ঝামেলা, ওই ঝামেলাগুলোর মধ্যে মানে অনেকগুলো ঝামেলা এখানে আলাপ হয়েছে। এখন আমি কিছু বিষয় আলাপ করবো যেগুলো আসলে ৭২-এর সংবিধানেও টাচ করা হয় নাই কিংবা ৭২-এর সংবিধানে আপনার খুব বাজেভাবে ওইটা ডিল করা হয়েছে এবং বর্তমান যে আপনার সংস্কার প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতেও ভালোভাবে ডিল করা আসলে হয় নাই। যার মধ্যে একটা যে আপনার জাতীয়তার ব্যাপারটা এখানে বর্তমানে যেটা আনডিবেটেডলি এখানে নিয়ে আসা হইতেছে যে আগে আপনার আর্টিকেল 6 এ যেটা বলা হইতো যে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি। এখন নাগরিক আর জাতি এই ধরনের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা তো অনেক আগে, যখন গ্রিসের নগর রাষ্ট্র ছিল তখন ছিল আর কি, যে নাগরিকরা ভোট দিতে পারবে, নাগরিকরা স্টেট যে ফান্ডামেন্টাল পলিসি গুলোতে সে হাত দিতে পারবে, আর জাতি এখানে মোটামুটি প্রজার একটা ভূমিকা পালন করবে। তো এরকম ছিল। তো এই জিনিসটাকে এখন একটা মোটা দাগে নিয়ে আসছে যে বাংলাদেশি হিসেবে আপনার এখানে এরা চলে আসবে। এখন আমাদের যে বর্তমান যে বলবৎ সংবিধানটা আছে এখানে আপনার যে ন্যাশনালিজমের কথা বলা আর্টিকেল 9 এ, এখানে ন্যাশনালিজমের মোটামুটি 3টা ফিচার বলা হচ্ছে, 3টা আইডেন্টিফিকেশন বৈশিষ্ট্য বলা হচ্ছে। যেমন আপনার একটা যে আমাদের মুক্তিযুদ্ধ, একটা ভাষা এবং আরেকটা সংস্কৃতি। এখন দেখেন এখানে একই সাথে কোন ভাষা এবং কোন সংস্কৃতির কথা বলা হচ্ছে। এখানে অবশ্যই ভাষা বলতে বাংলা ভাষার কথা বলা হচ্ছে, যেহেতু আমাদের বর্তমান সংবিধান একটা প্রচন্ড মাত্রায় একমুখী এবং ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী সংবিধান, যেটা আমাদের রাষ্ট্রটাকে একটা ইউনিটারি স্টেটে পরিণত করছে। তো একই সাথে যে ভাষা বাংলা ভাষার কথা বলা হচ্ছে, যে কালচারের কথা বলা হচ্ছে সেটা বাঙালি কালচারের কথা বলা হচ্ছে, এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কনস্টিটিউশনাল যে বয়ান, সে বয়ানটাও কিন্তু এরকমই যে এই অঞ্চলের মানুষ যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাইছে তারাই এই অঞ্চলের নাগরিক, এরকম একটা বয়ান আমাদের কনস্টিটিউশন দিয়ে দিচ্ছে। তো এই যে বাঙালি এবং বাংলাদেশির আলাপ, এখন আমাদের সংস্কার কমিশনের কাছে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ আমি মনে করি, যে তারা বাংলাদেশি টার্মটাকে কিভাবে ডিফাইন করবে এবং বাংলাদেশি যে জাতীয়তাবাদ,
জাতীয়তাবাদ আসলে একটা রাষ্ট্রের জন্য কেন প্রয়োজন এই জিনিসটা ডিফাইন করা, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এখানে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিটা কি হবে, সেটা কি আমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশনটা হবে, যে এই এই 1,47,570 বর্গ মাইল যারা আছে তারা সবাই বাংলাদেশি, নাকি হচ্ছে আমাদের যে হিস্ট্রিক্যাল যে ব্যাপারটা সেটাকে তারা ধরবে, এই জিনিসগুলো আছে। তো এটা তাদের ডিল করতে হবে। আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে আমাদের সম্পত্তির অধিকার বিষয়, যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 13 এর সম্পত্তির ব্যাপারটা যেভাবে ডিল করা হয়, তিন ধরনের প্রপার্টির কথা বলা হয়। একটা হচ্ছে অবশ্যই পার্সোনাল প্রপার্টি, আরেকটা আপনার হয় হচ্ছে সমবায় ভিত্তিক প্রপার্টি। তো এইখানে আপনি দেখবেন যে গোষ্ঠীগত বা সামাজিক সম্পত্তির কোনো কথা কিন্তু এখানে বলা হয় না আমাদের বর্তমান কনস্টিটিউশনে, যার ফলে সমস্যা আসলে বাঙালিদের ওইভাবে পোহাইতে হয় না। লালটু ভাই এখানে শ্রেণীভিত্তিক আলাপটা দিয়ে গেলেন, কিন্তু জাতিভিত্তিক আলাপ যখন আমি করি তখন দেখা যায় যে যে সকল আদিবাসী মানে গোষ্ঠীভিত্তিক সমাজে বসবাস করতেছেন, যেখানে হচ্ছে তারা হচ্ছে একটা নির্দিষ্ট সিজনে একটা পাহাড়ে বা একটা জঙ্গলে গিয়ে চাষ করেন এবং সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর চলে আসেন, ওই রকম প্রপার্টি গুলো আসলে এখানে কিন্তু রক্ষা করা হচ্ছে না। তো এখন আমাদের দেশে আসলে জাতিগত বৈচিত্র্যতা তো আসলে আমেরিকার মতো এত বেশি না বা ইন্ডিয়ার মতো এত বেশি না, খুবই কম। আর আমাদের দেশ তো অনেক বেশি একমুখী রাষ্ট্র, একটা ইউনিটারি রাষ্ট্র, সেটা অর্থনৈতিকভাবে, সেটা আপনার ভৌগোলিকভাবে এবং রাজনৈতিকভাবে। তো এই জায়গা থেকে এই জিনিসটা ডিল করা মানে তুলনামূলকভাবে সহজ যদি কারো সদ ইচ্ছা থাকে। এখন আরেকটা বিষয় আসে যে আমাদের অনুচ্ছেদ 23 দুইটা ভাগ আছে, 23 এবং 23 খ বা 23 অ্যামেন্ডমেন্ট মনে হয় ওইটা। ওইখানে আপনার দুইটা জিনিস আনতেছে, একটা হচ্ছে যে ন্যাশনাল কালচারের ব্যাপার। ন্যাশন জিনিসটা তো আমরা দেখলাম যে অনুচ্ছেদ 9 যেটা বলতেছে, ন্যাশন বলতে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে। তাহলে ন্যাশনাল কালচার কি? বাঙালিদের কালচার। তো এখানে বলতেছে যে জাতীয় সংস্কৃতি রক্ষা এবং জাতীয় সংস্কৃতির উন্নতি সাধনে এই এই রাষ্ট্র এইভাবে কাজ করবে, এই রিপাবলিক এইভাবে কাজ করবে। আবার 23 খতে বলতেছে যে এখানকার যে মাইনর রেস আছে, যে সকল নৃতাত্ত্বিক যত জাতিগোষ্ঠী আছে, অনেকগুলো শব্দবন্ধ ইউজ করা হয়েছে এখানে, শুধুমাত্র আদিবাসী শব্দটা বাদ দিয়ে। তো এখানে যে আপনার হচ্ছে এই যে দুইটা ভাগ করে দেওয়া অলরেডি, যে এটা হচ্ছে আমার ন্যাশনাল কালচার আর বাকিগুলো হচ্ছে এই কালচার। বিরাট লেভেলের একটা আপনার হচ্ছে শ্রেণী বিভাজন বা জাতিগত বিভাজন এখানে তৈরি হয়ে যাচ্ছে, যে ওই কালচারটা এক্সক্লুডেড কালচার আমার অঞ্চলের মধ্যে। আমার একটা নৈতিক দায় আছে ওই কালচারটাকে রক্ষা করার, কিন্তু আমার এত বাধ্যবাধকতা নাই অ্যাজ এ ন্যাশনাল কালচার ওইটাকে অ্যাডাপ্ট করার বা ওইটাকে স্বীকৃতি প্রদান করার, এরকম একটা ব্যাপার আছে। এই ধরনের বিষয়গুলো আসলে আমাদের যে সংস্কার কমিশনের প্রস্তাবনা, যদি এখানে বহুত্ববাদের মতো একটা বিশাল গাম্ভীর্যওয়ালা শব্দ ইউজ করা হয়েছে, খুব ভালোভাবে ডিল করা হয়নি আমি যতদূর পড়তে পারছি আসলে। তারপর আসে হচ্ছে নির্বর্তনমূলক ব্যাপারটা, প্রিভেন্টিভ ডিটেনশন যেটাকে আমরা বলি। তো এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন বর্তমানে যেটা আছে এখানে যেটা বলতেছে যে যখন কাউকে অ্যারেস্ট করা হয় তখন হচ্ছে অবশ্যই তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হচ্ছে হস্তান্তর করতে হয় বা তার সামনে হাজির করতে হয়, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু 34 কি বলতেছে যে কিছু স্পেসিফিক ফ্যাক্টরে আমরা হচ্ছে এদেরকে প্রিভেন্টিভলি ডিটেইন করে রাখতে পারবো 6 মাসের জন্য। এবং এইখানে 6 মাসের মধ্যে সবচেয়ে আশ্চর্যের কথা এবং সবচেয়ে লজ্জাজনক কথা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, এদের এই যে 6 মাসে তাকে ডিটেইন করে রাখা হইতেছে, এর মধ্যে কোনো জুডিশিয়াল ইন্টারভেনশন ঘটতে পারবে না। অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার ভিতরে এদের বিচার ব্যবস্থা এর ভিতরে হস্তক্ষেপ করতে পারবে না, সেটা হয়ে যাবে ওভার জুডিশিয়াল এক্সারসাইজ। এই জিনিসটা একটা খুব বড় সমস্যা। আপনি দেখবেন যে এখানে বলা হইতেছে যে 3 না 4 সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হবে এদের ট্রায়ালের জন্য, কিন্তু ওইখানে বিচার ব্যবস্থা তো একটা মানে স্বাধীন বডি, সে যেভাবে ফাংশন করবে। কিন্তু এই যে এইখানে যে বডিটা তৈরি করা হচ্ছে, যে অ্যাডভাইজরি বোর্ডটা গঠন করা হচ্ছে, সে তো এক্সিকিউটিভ বডিরই একটা অংশ, সে নিশ্চয়ই এখানে স্বাধীনভাবে ফাংশন করবে না। অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশনটা এইভাবে এখানে মানে খুব বাজেভাবে আপনার ক্ষমতার মিসইউজের হাতিয়ার হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এইগুলা গেল। এরপর আসে হচ্ছে আমাদের বর্তমান সংবিধানে আপনার হচ্ছে আন্তর্জাতিক আইন জিনিসটাকে কিভাবে ডিল করা হয়। এটার একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশকে টার্মিনোলজি দিয়ে বলা হয় একটা ডুয়ালিস্ট কান্ট্রি। এখন ডুয়ালিস্ট বলতে এটা বোঝায় যে আপনি যখন নাকি কোনো আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করতেছেন বা আপনি হচ্ছে কোনো এমন একটা আন্তর্জাতিক আইনের আওতায় আছেন যেটা আপনি মানতে বাধ্য, সেটা বাংলাদেশে সরাসরি বলবৎ হবে না, সেটা আগে আপনার হচ্ছে কোনো একটা ডেমোক্রেটিক লয়ের মধ্য দিয়ে নিয়ে আসতে হবে, অথবা দেখতে হবে যে সেটা আসলে আমার কনস্টিটিউশনের সাথে মানে অ্যাপ্লাই করতেছে কিনা, যেহেতু কনস্টিটিউশন সুপ্রিম ল, এই জিনিসটা দেখতে হবে।
কিন্তু এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যখন নাকি হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশ হচ্ছে ওই যে আমাদের যে আদিবাসী কনভেনশন আছে সেটা কিন্তু স্বাক্ষর করে নাই। স্বাক্ষর যদি করতো তাহলে কিন্তু বাংলাদেশ এটা মানতে বাধ্য ছিল না, কারণ সে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করে দেখাই দিতে পারবে যে এটা হচ্ছে আমার কনস্টিটিউশন পরিপন্থী একটা আদেশ, কিংবা সে বলতে পারবে যে এটা আমি স্বাক্ষর করছি ফাইন, কিন্তু আমি তো আমার ডোমেস্টিক লতে এটা অ্যাপ্লাই করি নাই। এরকম সমস্যাগুলো ছিল। এই সমস্যার একটা খুব নাইস ডিলিং হচ্ছে আপনার সাউথ আফ্রিকান কনস্টিটিউশনে করা হয়। সেটা কিভাবে করা হয়? সেটা করা হয় এইভাবে যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল যেগুলো আছে, কাস্টমারি ল বলতে আন্তর্জাতিক প্রথা যেগুলো হচ্ছে মানবাধিকার সংশ্লিষ্ট এই ধরনের ব্যাপারগুলা তারা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ওই দেশে বা ওই জুরিসডিকশনের ভিতরে অ্যাপ্লাইড হয়ে যায়। ঠিক আছে? এখন এখানে একটা বিষয় আসে যে ওইখানে আপনার আরেকটা বিষয় করা হয় যে কনস্টিটিউশন তো অবশ্যই একটা সুপ্রিম ল একটা কান্ট্রির মধ্যে, তো ওরা বলছে যে এই যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল অর্থাৎ হিউম্যান রাইটস, জেনেভা কনভেনশনের মতো ব্যাপারগুলো বা আদিবাসী সংক্রান্ত বিষয়গুলো, ওইখানে তো রেস একটা বড় সমস্যা। তো এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করবে? এগুলো যদি কনস্টিটিউশনকে ভায়োলেট করে তাও ওইখানে এই যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল এগুলাই প্রিভেইল করবে। তো বর্তমান সময়ে আমার দেশে যে সংস্কার কমিশন কাজ করতেছে তারা বৈধ না অবৈধ এই আলাপ তো মানে খুবই বিশাল আলাপ, এবং অ্যাবসলিউটলি এরা আসলে অবৈধ অবস্থায় আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই জিনিসটা তো আলটিমেটলি আমাদের সামনে একটা লম্বা সময় টানতে হবে, কারণ আরেকটা অভ্যুত্থান হইতে বাংলাদেশে আরো অনেকদিন। তো এইসব জায়গা থেকে এটাও দেখার বিষয় যে এরা হচ্ছে আন্তর্জাতিক আইনটাকে কিভাবে ডিল করতে দেয়। কারণ হচ্ছে আন্তর্জাতিক আইন বিভিন্নভাবে দেখা যায় যে আরেকটু আলাপ করি এই বিষয়ে যে আন্তর্জাতিক মানে একটা রাষ্ট্রীয় আইনের তো একটা প্রায়োগিক শক্তি থাকে, একটা ফোর্স থাকে, পুলিশ দিয়ে আইনটাকে মানায় নেওয়া, আমলাতন্ত্র দিয়ে আইনটাকে মানায় নেওয়া। আন্তর্জাতিক আইনের তো এরকম কোনো ফোর্স নাই, যে কারণে একটা ডিবেট হয় যে আন্তর্জাতিক আইন প্রকৃতপক্ষে আইন কিনা। তো বাংলাদেশ কিভাবে এই আইনটাকে সামনে অ্যাপ্লাই করতে চায় নিজের মধ্যে, কিভাবে হচ্ছে নারী অধিকার সনদ, কিভাবে হচ্ছে আদিবাসী অধিকার সনদ এই জিনিসগুলোকে নিজের মধ্যে অ্যাডপ্ট করতে চায়, এটাও আমাদের বর্তমান সংবিধান সংস্কার কমিশন তারা কতটুকু সৎ উদ্দেশ্য রাখে তার উপর অনেকখানি নির্ভর করতেছে। আরেকটা বিষয় আসে এখানে যে মৌলিক অধিকারগুলো আমরা জানি যে পার্ট 2 এবং পার্ট 3 তে এখানে হচ্ছে ভাই আলাপ করে গেলেন যে কোনগুলো জুডিশিয়ালি অ্যাপ্লিকেবল কোনগুলো জুডিশিয়ালি অ্যাপ্লিকেবল না, এই আলাপটা। পাশাপাশি আরেকটা আলাপ আসে যে মৌলিক অধিকার রদ করার বিষয়টা। আমাদের দেখা যায় যে বাংলাদেশের যে মৌলিক অধিকারগুলো আছে ওগুলোকে মোটামুটি তিনটা ভাগ করা হয়। কিছু মৌলিক অধিকার আপনার রদ করা একেবারেই নিষিদ্ধ, কিছু কিছু অধিকার হচ্ছে আপনার রিজনেবলি রদ করা যায়, অর্থাৎ আপনার কারণ দর্শাইতে হবে এরপর আপনি রদ করতে পারবেন, এবং কিছু অধিকার আছে যেগুলো আপনি সরাসরি উইদাউট এনি রিজনেবল রিজন আপনি এটা রদ করে দিতে পারবেন। তো এই যে এই ধরনের ব্যাপারগুলো এইগুলোকে কিভাবে ডিল করা হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এখানে একটা কথা বলছে যে আমাদের যে বর্তমান যে মৌলিক অধিকারগুলো আছে এটা ফান্ডামেন্টাল স্টেট পলিসি হোক বা হচ্ছে আমাদের যে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটগুলাই হোক, পার্ট 3 তে যেগুলো আছে এই সবগুলাই আপনার হচ্ছে একই প্যারামিটারে অ্যাপ্লিকেবল হইতে হবে। খুবই ভালো কথা। একই সাথে এই জিনিসটা এখানে উল্লেখ করা প্রয়োজন যে একই প্যারামিটারে অ্যাপ্লিকেবল হইল ঠিক আছে, কিন্তু এটা রদ যখন করতে হবে তখন কোন প্যারামিটারটা ইউজ করা হবে। এখানে বিভিন্ন রকম রিজনেবলনেস টেস্ট করা হয় বিভিন্ন একাডেমিক টার্মের ভিতর দিয়ে, বিভিন্ন একাডেমিক প্রসেসের মধ্য দিয়ে। তো এই জিনিসটা আসলে ডিটারমাইন করা প্রয়োজন। বর্তমান সময় পর্যন্ত বা এই কনস্টিটিউশনের অধীনে আসলে আমি বলতেই পারি বিভিন্ন ঘটনাকে আমি বলতে পারি এটা অনেক সিভিয়ার ঘটনা, এজন্য এখানে আমি হচ্ছে কোনো মিছিল করতে দিব না। আবার বলতে পারি এটা খুবই লেম ঘটনা, এটা খুবই সাধারণ ঘটনা, এইজন্য আমি হচ্ছে এখানে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনকে হচ্ছে আপনার সচিবালয়ে ঢুকতে দিব। এই যে ব্যাপারগুলো এগুলাকে অবজেক্টিভলি কিভাবে ডিল করা যায়, কোন মেথডে এগুলাকে আসলে ঠিক করা যায় এটা দেখা উচিত। আসলে আমি ওই ইউটোপিয়ান জায়গাও বলতেছি না যে ভাই সব কি বলে কোনো রেস্ট্রিকশন রাখা যাবে না। হ্যাঁ, রাষ্ট্র এখনো যেহেতু একটা নির্দিষ্ট শ্রেণীর পক্ষে কাজ করতেছে তারা হচ্ছে রেস্ট্রিকশন দিবে, তারা বিভিন্নভাবে গণতন্ত্র হরণ করবে। কিন্তু এই যে গণতন্ত্র হরণের যে প্রক্রিয়া সেই গণতন্ত্র হরণের প্রক্রিয়াটা যাতে অন্তত কিছুটা মাত্রায় গণতান্ত্রিক হয় সেই জিনিসটা একটু দেখা যায়। তো এখানে আরেকটা বিষয় আছে যে সংবিধান সংস্কারের যে আলাপ এখানে যে তারা বলতেছে তারা সংবিধানটাকে আরেকটু সহজ ভাষায় লিখতে চায়, আরেকটু সংক্ষিপ্ত করতে চায়, এরকম একটা আলাপ আমি দেখছিলাম। এখন আমি মনে করি যে সহজ ভাষায় লেখা ইজ আ ভেরি গুড থিং, সহজ ভাষায় লেখা উচিত। কনস্টিটিউশন আসলে সবার জন্যই অ্যাক্সেসিবল হওয়া উচিত, সংবিধান আসলে গল্পের মতো হওয়া উচিত। কিন্তু একই সাথে সংকুচিত সংবিধানের কিছু সমস্যা আছে। সংকুচিত সংবিধানের একটা সমস্যা হচ্ছে এটা যে একটা সংবিধান যত ছোট হয় ওটার মধ্যে ইন্টারপ্রিটেশনের সুযোগ তত বেশি থাকে, এবং যত
ইন্টারপ্রিটেশনের সুযোগ যত বেশি থাকে একটা সংবিধানকে তত বেশি মিসইউজ করা যায়। আশা করি এই জিনিসটা আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এই জন্য আমি মনে করি যে ইন্ডিয়ান সংবিধান তো একটা বিশাল সংবিধান, ওইখানে এক্সপ্লিসিটলি বলা আছে যে একটা কুয়ার পানি সকল গোত্রের মানুষ খাইতে পারবে, একটা রাস্তা দিয়ে সকল গোত্রের মানুষ হাঁটতে পারবে, এইভাবে লেখা আছে। বাংলাদেশের কনস্টিটিউশনে এরকম এক্সপ্লিসিট একটা কনস্টিটিউশন হওয়া উচিত যেখানে যতটা সম্ভব বিস্তারিতভাবে প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা বিধি বিধান, আইন কানুন, প্রত্যেকটা শব্দের মিনিং, সেটা ন্যাশনালিজম হোক, সেটা জাতীয়তাবাদ হোক, সেটা যদি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী হয় সেই শব্দটা সে কেন ইউজ করতেছে সেটা সহ সেখানে লেখা থাকুক। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমার আলাপ। বর্তমানে সময়টা এটাই যে আমরা আসলে ইউটোপিয়ান চিন্তা না করি, আমাদের হাতে যা কিছু আছে, যতটুকু আছে, যতটুকু সুযোগ এবং যতটুকু গণতান্ত্রিক অধিকার আছে, ততটুকু অধিকারকে কাজে লাগিয়ে যতটুকু আগায় যাওয়া যায় ওইটুকু নিয়ে আলাপ করা উচিত।